This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে মুসলিম, দলিত, আদিবাসী প্রমুখ সম্প্রদায়ের ছলে বলে কৌশলে ভারতীয় নাগরিকত্ব ছিনিয়ে নেবার জন্য বর্তমান ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার নানা ষড়যন্ত্রে লিপ্ত। কখনও এসআইয়ের নামে, কখনও এনপিআরের নামে, তো কখনও এসআইয়ের নামে তারা ভারতীয় মুসলমানদেরকে নাগরিকত্বহীন করে দেওয়ার এক মহা ষড়যন্ত্রে লিপ্ত আছে। বিজেপির বিভিন্ন নেতামন্ত্রীরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি নানান সময় বলেন যে এই ভারতে বর্তমান বাংলাদেশি রোহিঙ্গারা ভরে গেছে। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়ে এসে বিয়ে করিয়েছে, করে ফলস আধারে ঠিক করে দিয়েছে। সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় বেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর চলুন আমরা কয়েকটি তারই মধ্যে বাংলাদেশি রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা বলি যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একদিন বলছেন যে পশ্চিমবঙ্গের মুসলমানদের ঘরে ঘরে গিয়ে দেখবেন তাদের বউরা বাংলাদেশি। 5-6 বছরের মধ্যে ফেসবুকের উৎপাদ যখন বেড়েছে, 1 লক্ষ বাংলাদেশি মেয়েকে পটিয়ে নিয়েছে, এখানে বিয়ে করেছে। যে কোনো মুসলিম পাড়াতে গেলে, এখানে বড় গ্রাম আছে পাশে মোদা 1900, বিরাট জায়গা। আমি বলছি, আন্দাজেই বলছি, আমার কাছে তথ্য নেই, শিওর আপনি তা পাবেনই। বাংলাদেশের মেয়েকে ফেসবুকে পটিয়ে বিয়ে করেছে, ভিসা করে এসছে আর ফিরে যায়নি। বাবার নাম চেঞ্জ করে এপিক কার্ড, আধার কার্ড সব বানিয়ে ফেলেছে। পরদিন দেখছি শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলছেন আমার মা 1960 সালে ওপার বাংলা থেকে এক কাপড়ে এপার বাংলায় চলে এসেছে। মানে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু একজন বাংলাদেশি বংশোদ্ভূত, তার মা বাংলাদেশি। আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন। অলরেডি 1-1.5 কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন, যারা আমাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, ভোট নিচ্ছে, সব নিয়ে নিচ্ছে আমাদের। এবং এরা কারা? এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে, তার মধ্যে আমার মা আছে, 60 সালে এসেছে শুধু হিন্দু বলে। আমার মায়ের পিতৃদেব টিচার ছিল, মাখনলাল ভট্টাচার্য, বরিশাল। 10 বিঘা জমি, শিব মন্দির, চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালিয়েছে। একটা সময় 1960 সালে আমার মা শ্রীমতী অধুনা গায়ত্রী অধিকারী, আগে শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, তার পিতৃদেব স্বর্গত মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে বরিশাল থেকে পালিয়ে এসেছিল। তাদের মা এবং বাবা দুজনকেই ভারতীয় নাগরিক দেখাতে হবে। একজন ভারতের নাগরিক হলেও হবে, অপরজন যেন অবৈধ অনুপ্রবেশকারী না হয়। এর মানে কি? মনে করেন ওপার বাংলায় থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেন আপনি ভারতের নাগরিক আছে, আচ্ছা ওই তো কিন্তু স্ত্রী সে কিন্তু পাসপোর্টে এসছে, অবৈধ অনুপ্রবেশকারী না, কায়দা আছে, পলাই আসে নাই তো। তাহলে অবৈধ যেন অনুপ্রবেশকারী নয়, পাসপোর্টে এসে ছেলে মেয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বোঝা যাচ্ছে কি নাকি? কিন্তু যদি ওই বউটা বিয়ে করে চুপ করে পলাই চলে আসো, তাহলে কিন্তু হবে না। তুমি এই দেশের নাগরিক আর বউ কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে ভারতের দুজনই নাগরিক হতে হবে, অথবা একজন নাগরিক হইলেও হইবে, অপরজন যেন অবৈধ অনুপ্রবেশকারী না হয়। বোঝা যাচ্ছে? এর চাইতে ভালো করে আমি করতে পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। ঠিকঠাক বোঝা গেল তো এই পর্যন্ত? গত 21শে জুলাইয়ের মঞ্চে যখন ধর্মতলায় মমতা ব্যানার্জি শহীদ সম্মেলন করছেন, এদিকে শুভেন্দু অধিকারী তিনি তার দলবল সংঘকঙ্গ নেতামন্ত্রীদের নিয়ে তিনি এদিকে র্যালি করছেন, বাংলাদেশি রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়া হবে। পাশে কে রয়েছে? পাশে রয়েছে নিশীথ প্রামাণিক, কোচবিহারের বিজেপি মন্ত্রী। এই র্যালি কোর্টের অনুমোদন হচ্ছে, যুব মোর্চা করছে, হাজার হাজার যুবক রাস্তায়। এখানে কোনো রোহিঙ্গা নেই, সব ভারতীয়রা হাঁটছে। আর ধর্মতলায় রোহিঙ্গাদের সমাবেশ। উনার একটা ধারণা ছিল উনি একা 21শে জুলাই করবেন, আর কেউ রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না। বিজেপি যুব মোর্চা সেটা ভেঙে দিয়েছে। এই নিশীথ প্রামাণিক 2019 সালে লোকসভা ইলেকশনে তিনি বিজেপি প্রার্থী হয়ে বিধায়ক হন এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি হন। এই নিশীথ প্রামাণিক তিনি কিন্তু একজন বাংলাদেশী। কোচবিহারের সাংসদ নিশীথ এখন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বরাক বাংলা সহ একাধিক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক। গাইবান্ধা জেলার হরিনাথপুর এলাকায় জন্ম তার। কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে পশ্চিমবঙ্গে আসেন তিনি। তারপর তৃণমূল কংগ্রেসে যোগ দেন, পরে বিজেপিতে।
নিশীথ কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর বাংলাদেশে তার জন্মভিটে উচ্ছ্বাসের ছবি দেখা যায়, সে খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমে প্রকাশিত এই তথ্যের তদন্ত দাবি করে রিপুন বোরা লেখেন, কোনো ভিনদেশী নাগরিক দেশের কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেলে তা নিশ্চিতভাবেই উদ্বেগের। অসমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই চিঠি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। নীতিশকে ছোটবেলা থেকেই দেখেই অনুমান করতে সক্ষম হয়েছিলাম যে একদিন সে কিছু একটা অর্জন করবে। তার যে আত্মবিশ্বাস, তার যে চলাফেরা, নেতৃত্বের ভাব, ছোটবেলা থেকে ওঠা বসা, মেধা, মননশীলতা ইত্যাদি দেখে আমরা অনুমান করতাম তার যারা আমরা বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তি যে একটা কিছু হবে এবং সেটা যে এত তাড়াতাড়ি আল্লাহ পূরণ করবে এটাতে আমরা খুব বিস্মিত হয়েছি। এবং সেই সঙ্গে আমরা এটাও আশা রাখছি যে নীতিশ একদিন এই পৃথিবীর মানবতার দিক থেকে খুব নেতৃস্থানীয় পর্যায়ে যাবে এবং পৃথিবীর জন্য, সারা পৃথিবীর জন্য সে কিছু করতে সক্ষম হবে, এটা আমাদের বিশ্বাস। আমার ভাস্তার ছোট ভাইয়ের ছেলে নিশীথ প্রামাণিক, সে ভারতে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া, এটা আমাদের আনন্দের বিষয় এবং এলাকার আনন্দ বিষয়, আমাদের গাইবান্ধা জেলার আনন্দের বিষয় এবং এলাকাবাসী সকলে আনন্দ উল্লাস করতেছে। এই কথাটা নিয়ে সমালোচনা হচ্ছে, তা আমরা এত অত্যন্ত খুশি এবং গর্বিত যে আমাদের এই এক সাধারণ বংশগত থেকে গিয়ে ভারতের মতো রাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাবে এবং যার সবেমাত্র বয়স 35 বছর, এত কম বয়সে। এটা তো এই আনন্দের কথা কি বলবো, বলা বাহুল্য, সেটা বলার মতো কোনো ভাষাই নেই। কনিষ্ঠ ভাই, সে আমার থেকে 10 বছরের ছোট, সে তার বয়স বর্তমান 33+। সে এত একটা কম বয়সী ছেলে, সে ভারতের মতো কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তো লাভ করছে। এর জন্যে আমরা আনন্দ প্রকাশ করতে পারতেছি না যে এতই আমরা আনন্দিত এবং আমাদের এলাকাবাসী সবাই আনন্দিত এবং গাইবান্ধার বিভিন্ন স্তরের লোক এই আনন্দ প্রকাশ করতেছে এবং অনেকে আমাদেরকে এই আনন্দের কথা জানাচ্ছে যে আমাদের বাংলাদেশ জন্মভূত সে ভারতের মতো একটা রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের খুব ভালো লাগতেছে, আমরা আসলে খুবই গর্বিত, আনন্দিত এবং পুরো ইউনিয়নবাসী, পলাশবাড়িবাসী আমরা খুব খুশি, আনন্দিত আর কি। আমরা খুব ভালো আনন্দ করে মিষ্টি খাচ্ছি, খুব আনন্দ করতেছি। ভারতের মতন দেশ যা আমাদের এলাকার ছেলে একটা প্রতিমন্ত্রী হয়েছে, খুব আনন্দ লাগতেছে। আমাদের এলাকাবাসী খুব ভালো লাগতেছে, খুব আনন্দিত হচ্ছে, আনন্দে আমাদের এলাকাবাসী বুক ভরে যাচ্ছে, মানে আনন্দটা এমনই হচ্ছে আমার প্রকাশ করে পাচ্ছি না। পশ্চিমবঙ্গ যেমন একটি বাঙালি রাষ্ট্র, রাজ্য এবং প্রদেশ, ঠিক ততরূপ ভারতের ত্রিপুরা নামক একটি বাঙালি রাজ্য আছে, যেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব। এই বিপ্লব কুমার দেব 2018 থেকে 2022 সাল পর্যন্ত ত্রিপুরার 10তম মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 2024 সালে পুনরায় লোকসভার সাংসদ হন। মজার বিষয় হচ্ছে, এই বিপ্লব দেবের ব্যাপারে বলা হয়েছে, উইকিপিডিয়া স্পষ্ট জানিয়েছে তিনি কিন্তু একজন বাংলাদেশী। এই নিয়ে খুব হইচই পরে এরই সুবাদে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর পদটা ত্যাগ করেন বা ত্যাগ করতে বাধ্য হন। কিন্তু পরবর্তী সময়ে বিজেপির প্রার্থী হয়ে আবার তিনি একজন সাংসদ নির্বাচিত হন। মুখ ফসকে আবারও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তাঁর বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে আগরতলা পুর নিগম আয়োজিত শহরী সমৃদ্ধি উৎসবে বক্তব্য রাখতে গিয়ে এক জায়গায় একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী জন্মস্থান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিতর্ক যখন থিতিয়ে গিয়েছিল, ঠিক তখনই মুখ্যমন্ত্রী আবার এই কথা বলে সেই থিতিয়ে পড়া বিতর্ককে জাগিয়ে তুলেছেন। রাজ্য তথ্যবিজ্ঞ মহলের অভিমত, মুখ্যমন্ত্রীর এই উক্তি রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়াবে। एकमात्र भारत ही मातृतांत्रिक देश, बाकी अमेरिका के क्योंकि मातृतांत्रिक देश बोले, चीन के को मातृतांत्रिक देश बोले। मातृतांत्रिक देश भारतवर्ष, कारण कि भारतवर्षের কৃষ্টি সংস্কৃতি সেগুলো মহিলা কেন্দ্রিক, পরিবার মহিলা কেন্দ্রিক। এমনিতে আমি বলি, আমরা জানি বাড়ির আমার বাড়িও চট্টগ্রামে, বাড়ির কর্তাকে জিজ্ঞাসা করলে আপনার কর্তা বাড়ি আসেনি তো বোঝা যায় জানছিলাম। এমনিতে আমি বলি, আমরা জানি বাড়ির আমার বাড়িও চট্টগ্রামে। এমনিতে আমি বলি, আমরা জানি বাড়ির আমার বাড়িও চট্টগ্রামে। এমনিতে আমি বলি, আমরা জানি বাড়ির আমার বাড়িও চট্টগ্রামে। পরিবারের লোক তো, আমার পিতাজিও তো বাংলাদেশ থেকে এসেছিলেন, ওনারও সিটিজেনশিপ কার্ড রয়েছে, তারপর আমার জন্ম হয়েছে ত্রিপুরা। তাহলে যদি এনআরসি কোনো লোকসানে সবচেয়ে পেলে তো আমার মুখ্যমন্ত্রীতে চলে যাবে। তা আমি বেবকুফ নাকি যে মুখ্যমন্ত্রীতে চলে যাবে তার জন্য এনআরসি লাগু করবো?
এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব জানান, বেআইনিভাবে অনুপ্রবেশকারীদের এই দেশে কোনো স্থান নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট ভাষায় বিষয়টি জানিয়ে দিয়েছেন। এদের জন্য পাকিস্তান গঠন করা হয়েছে। তিনি আরো জানান, এই পুণ্যভূমিতে অনুপ্রবেশকারীরা এসে অশান্তির বাতাবরণ সৃষ্টি করবে তা কোনো মতেই বরদাস্ত করা হবে না। ऐसा नहीं, सब कुछ आपको बता के किया गया। भारत में जो इलीगल तरीके से रोहिंग्यास और ये सब आते हैं, इनको किसी भी हालत में भारत में स्थान नहीं है। ये हमारे गृहमंत्री जी ने क्लियर बता दिया जो इनका स्थान यहाँ नहीं है, भाई इनके लिए ऑलरेडी उन लोगों ने पाकिस्तान बना लिया ना। तो अब वो इस देश में अवैध तरीके से आएंगे और हमारा ही जो साधन, हमारे जो व्यवस्था उसको खराब करेंगे, तो कैसे मान सकते हैं? इसी तरीके से हमारे यहाँ इस तरीके के लोगों को कोई स्थान नहीं है। तो हम लोग इसको किसी भी हालत में, ये जो रोहिंग्या है इलीगल तरीके से हमारे घुसने की कोशिश ना घुसे भी, बहुत सारे लोग आपने देखा अरेस्ट भी हुआ, राजस्थान में अरेस्ट हो रहा है, वहाँ अरेस्ट हो रहा है, वहाँ जाके बोलता मैं वो इधर से आया हूँ, उधर से आया हूँ, ये सब बोल के हमारे देश के साधन को खत्म करता है। तो स्वाभाविक तौर पर कोई भी देश इसको नहीं मान सकता है। इस तरीके से हम अवैध इस तरीके की अनुप्रवेश हम नहीं चाहते और होने भी नहीं देंगे। এই বিপ্লব দেব, যিনি এবং তার বাপদাদারা ঠাকুরদারা যারা বাংলাদেশ থেকে ওপার বাংলা থেকে এসেছে, তারা আজকে বড় বড় ফোটানি দিচ্ছে, বলছে যে অবৈধভাবে যে সমস্ত মানুষেরা এসেছে বাংলাদেশ, মুসলমানদের টার্গেট করে বলছে তারা নাকি অনুপ্রবেশকারী, তাদেরকে থাকতে দেওয়া হবে না, তাড়িয়ে দেওয়া হবে ইত্যাদি। এই বিপ্লব দেব, যে তার বাবা বাংলাদেশ থেকে ওপার বাংলা থেকে এসেছে, তার মুখে বড় বড় ফোটানি। আচ্ছা, তারপরে এই বিপ্লব দেবের পরে যে মুখ্যমন্ত্রী হয়েছে মানিক সাহা, সেই মানিক সাহা তো বাংলাদেশি, তার বাবা বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, কাটাতারের বর্ডারকে ডিঙিয়ে অনুপ্রবেশ করেছে এই ভারতে। এখন মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনিও বাংলাদেশি, তার মুখে বড় বড় ফোটানি যে ওপার বাংলা থেকে আসলে নাকি অনুপ্রবেশকারী মুসলমানরা, তাদের নাকি থাকতে দেওয়া হবে না ইত্যাদি ইত্যাদি। বিজেপির এমএলএ স্বপন কুমার, তিনি একজন মাতুয়া। 2021 সালে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার কেন্দ্র থেকে তিনি বিজেপি প্রার্থী হয়ে ভোটে জিতে পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএ নির্বাচিত হন। মজার বিষয় হচ্ছে 2002 সালের যে ভোটার লিস্ট বেরিয়েছে, সেখানে তার বাবা এবং তার মার কারো নাম নাই। মতুয়া সংগঠন এই নিয়ে আন্দোলন করেন, তারা প্রতিবাদ জানান, ইলেকশন কমিশনকে চিঠি দেন এবং তারা বলেন যে এই স্বপন কুমার তিনি একজন বাংলাদেশি, তার পরিবার সকলেই বাংলাদেশি। কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসে বিজেপির ক্যান্ডিডেট হয়ে ইলেকশনে দাঁড়িয়ে তিনি একজন এমএলএ হয়েছেন। এরা যে শেষ এসআইআর হয়েছিল 2002 সালে, তো সেই 2002 সালের তালিকা যখন দেখা যাচ্ছে, তাতে বিজেপির এক বিধায়ক, তার নাম নেই। কে সেই বিধায়ক? না, স্বপন মজুমদার, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। 2002-এর তালিকায় তার নাম নেই। স্বপন মজুমদারের দাবি কি তিনি সে সময় কর্মসূত্রে বাইরে ছিলেন, তাই তার নাম ওঠেনি। আচ্ছা, বিধায়কের পরিবারের নামও এই তালিকায় নেই, তাহলে কি সিএতে আবেদন করবেন? না, দাবি বিধায়কের। 2002 সালে যে নির্বাচন কমিশনার যে লিস্ট, ভোটার কার্ডের লিস্ট পাবলিশ করেছে, সেখানকে আমাদের বিধায়ক, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপির বিধায়ক, তার কোনো নাম নেই, তার ফ্যামিলি, বাবা মার কারোর নাম নেই। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি, জানতে চাই যে সে কবে প্রথম এখানে তার ফ্যামিলি বা তার নাম কোন সালে তুলেছে। যারা এই সিএ করতে চাইছেন, তাদের আইনে, বিজেপি সরকার যে আইন করেছে তাদের ফাঁদেই তারা পড়বে, তারা বেকার নাগরিক হবে, সেটাই আমরা দৃষ্টান্তমূলকভাবে দেখাতে চাইছি। তারা যেটা অভিযোগ করেছে আমার 2002 সালে নেই, আর সেটা বাস্তব সত্য। আর সেই সত্যটার কারণ হচ্ছে তখন আমার বয়স 18-19 বছর। যেহেতু বাবা মারা যায় কর্মসূত্রে, আমি তার আগে বাইরে মুম্বাইতে বেরিয়ে যাই। মুম্বাইতে দীর্ঘদিন থাকার জন্য ভোটের সময় আসতে পারিনি, ভোটে নাম তুলতে পারিনি। ওই 12-13 সালে হয়তো সম্ভবত আমাদের ভোটে নাম উঠেছে। এটা অস্বীকার করার তো কিছু নেই। বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে আমার মা বাবা এসেছে, 1971 সালে এসেছে। না, আমার প্রয়োজন নেই, আমার জন্ম এখানে, আমার মা সিএ অ্যাপ্লাই করবে। এরা অবৈধভাবে এদেশে এসেছে, অবৈধ পথ অবলম্বন করে এরা ভোটার লিস্টে নাম টাম তুলেছে। এরা প্রকৃত অনুপ্রবেশকারী এবং অশোকীর্তনিয়া, এরা সবই অবৈধ পথ অবলম্বন করে এখানে এসেছে। ওরা ভাবছে ওয়াশিং মেশিনে ঢুকে গেলে একবার পরিষ্কার হয়ে যাবে, নিয়ে এনআরসি ফর্ম ফিল আপ করাচ্ছে, অথচ ও বলছে আমি ফর্ম ফিল আপ করবো না। তার মানে ও জানে যে এই ফর্ম ফিল আপ করা মানে ওকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এবং ও পুশব্যাক হবে। সেই ব্যবস্থা বিজেপি যা করেছে তার মধ্যেও পড়েছে। এখন হয়তো আপনারা ভাববেন যে বাংলাদেশ থেকে এসেছে তো কি হয়েছে, তিনি তো একজন হিন্দু। কিন্তু বলে রাখি যে এই স্বপন কুমার, তিনি তার প্রতিদ্বন্দ্বী টিএমসি নেত্রী আলো রানী সরকার, তার বিরুদ্ধে মামলা করেন যে তিনি নাকি একজন বাংলাদেশি, এবং সেটা কলকাতা হাইকোর্ট ক্লিয়ার করে বলেন তিনি একজন বাংলাদেশি। আলো রানী সেটিকে নিয়ে সেই মামলাকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন সুপ্রিম কোর্টে। আরও মজার বিষয় হচ্ছে এই টিএমসি নেত্রী আলো রানী সরকার, তিনি কিন্তু ইতিপূর্বে বিজেপিতে ছিলেন। যখন টিএমসি নেতা মুকুল রায় বিজেপি জয়েন করে, তখন এই আলো রানী বিজেপি ছেড়ে টিএমসি জয়েন করেন এবং তিনি বলেন যে মুকুল রায়ের মতো মানুষের সঙ্গে একসঙ্গে দল করা যায় না, সেই জন্য আমি এসেছি। কারণটা হচ্ছে মুকুল রায় সেই দলে রয়েছে। মজার বিষয় হচ্ছে তার পরপরই মুকুল রায় আবার পুনরায় টিএমসিতে আসেন, মানে এপাং ওপাং ঝাপাং। তখন কিন্তু আর তার অসুবিধা হয় না, তিনি তার সঙ্গে ওই পার্টিতেই একই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন বা একই পার্টিতে থেকে গেছেন। অবশ্য বলা হয়ে থাকে যে মুকুল রায় যে কখন কোন পার্টিতে রয়েছে সে নিজেই জানে না। অবশ্য বেঁচে আছে কিনা আপনারাই কমেন্ট করে জানাবেন।
পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং তিনি যে একজন বাংলাদেশি সেটা আরেকবার প্রমাণ হয়েছে। আমি আগামী দিনে এই আলো রানী সরকারের নামে এফআইআর করে যাতে তাকে বাংলাদেশে পাঠানো যায় তার ব্যবস্থা করব। আমাদের একটা কথা, ভারতবর্ষের যে আইন সেই আইন অনুযায়ী ডুয়েল সিটিজেন পারমিট করে না। তো টিএমসি এরকম একজন মানুষকে কিভাবে টিকিট দিল সেটাই আমাদের বক্তব্য। আগামীতে যাতে এরকম ধরনের কাজকর্ম না হয় তার জন্য এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনকে নেওয়া উচিত। নির্বাচন কমিশন যেমন নেবে আমিও তেমন আদালতের দ্বারস্থ হয়ে যাতে তাকে আবার বাংলাদেশে পুশব্যাক করা যায় তার সব ব্যবস্থা করব। অসীম কুমার সরকার একজন মাতোয়া, তিনি কবিগান করে বেড়ান। 2021 সালে হরিণঘাটা থেকে তিনি বিজেপির টিকিটে এমএলএ নির্বাচিত হন। তিনি এবং তার পূর্বপুরুষ বাপদাদা সব কিন্তু ওপার বাংলা থেকে এসেছে, অর্থাৎ বাংলাদেশ থেকে এসে বিজেপির টিকিটে দাঁড়িয়ে তিনি এমএলএ হয়ে গেছেন। উনি বাংলাদেশি, আমার নামে কেস করিয়ে দিয়ে দেখ আমি বাংলাদেশি নাকি। আমি বাংলাদেশে 71 সালের পরে গিয়ে পড়াশোনা করেছি, এটা ঠিক। কিন্তু আমার বাবা যে কত সালে এসে এই দেশে, আমার মা বাবার কি বলে ওরে সিটিজেনশিপ কার্ড আছে, তা কি তোমরা জানো? আমি আমেরিকায় পড়তে যেতে পারি, কি অনেকে কয় ওনার 7 পার জন্ম হয়েছে। আমার 7 পার জন্ম কে কয়? আমার 7 পার স্কুলে পড়তে দেখতে পারো, আমার 7 পার জন্ম এই কথা কে বলতে পারে? কেউ বলতে পারবে আমার 7 পার জন্ম হয়েছে? আর আমার 7 পার জন্ম হয় নাই। জয় বাবা হরিচাঁদ গুরুচাঁদের দোহাই দিয়ে বলছি আমার 7 পার জন্ম না। কোন জায়গায় জন্ম তা কব না। হ্যাঁ, কায়দা আছে। অনেকে লাফাই লাফায় আমি চিনি 7 পার জন্ম, গোটা ডিম আমার 7 পার জন্ম। কয়েকটি কথা বলতে আপনাদের সামনে এলাম। অশোক কীর্তনিয়ার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, আবার স্বপন মজুমদারের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, আবার আমাকেও জড়িয়ে দিয়েছে 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। সব বিজেপি বিপদে পড়ে গেছে একদম। এমএলএ এমপিদের সমস্ত ওদের এমএলএ পদ চলে যাবে। কি আনন্দ কি অপ্রতুল ফুলের গন্ধ। একজন সকালে উঠে বলছে আমি একটা স্বপ্ন দেখেছি, রাত্রিবেলায় আকাশ একদম মাথা স্পর্শ করে গেছে, আকাশটা আমার মাথার উপর চাপ মারছে, আমি আকাশের উপর রাগ করে আঙুল দিয়ে আকাশ ছিদ্র করছি, করে আকাশ করে ফুটো করে দেব। ঘুম থেকে উঠে দেখি আকাশ টাকাশ কিচ্ছু নাই, নিজের গুজ্জির দ্বারে নিজে আঙুল দিয়েই পোড়াকুড়ি করছি। আজকে মতুয়াদের অবস্থা হচ্ছে তাই। আপনারা একটু ভেবে দেখবেন, আজকে অশোক কীর্তনিয়া তারই একজন মতুয়া ভাই, তারই একজন নমশূদ্র ভাই, হয়তো ওপার বাংলায় পূর্বপুরুষের বাড়িও খুব বেশি দূরে ছিল না, কাছাকাছি ছিল। ওদের বাপের সাধ্য আছে আমার নাগরিকত্ব টাচ করা? বাপ তুলে বললাম, ওদের বাপের সাধ্য নাই অসীম সরকারের নাগরিকত্বে টাচ করা, অসীম সরকারের নাগরিকত্ব খাবার জন্য। আমি বাংলাদেশি, মা বাবা আমরা জানি, আমাদের মা বাবা এখানে এসেছিলেন, আবার মা বাবা বাংলাদেশে গিয়েছিলেন। ওপার বাংলায় প্রচুর সম্পত্তি, মা বাবাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে, মায়ের নামে সম্পত্তি, বাবার নামে সম্পত্তি, সেগুলোকে বিক্রি করে আনতে হয়েছে, অনেক সময় সন্তানকেও যেতে হয়েছে। এই জন্যেই অশোক কীর্তনিয়ার গায়ে টাচ করা কিংবা স্বপন মজুমদার তার গায়ে টাচ করা, সে তো এসসি বিধানসভায় দাঁড়িয়েছে, তার তো এসসি কার্ড আছে। আপনি এত চিন্তা করছেন এদের নিয়ে, আমার কথা ছেড়ে দিন, আমি তো বলে দিলাম ওর বাপের বাপ, কারণ একবার কেস হয়েছে, তার রায় সে কপি তো আমার কাছে আছে। কি ধারায় কি প্রমাণপত্রের উপরে আমি 21 সালের নমিনেশনে আমার নামটা ওকে হয়েছিল রয়েছে। বুঝতে পারছেন কি বলছি? আরো অনেকে। তাহলে এই বাংলাটা ছিল বলে তো আপনারা পলাই আসে তবুও বাংলায় কথা বলতে পারতেছেন। হেলেন্সা দিঘির পাড়ে আমি 15 বছর বাস করিয়ে গেছি, এই বাংলায় আমি আসি কেন নয়? তাই নয় তো আমার বাংলার বাইরে চলে যেতে হতো, এটা যদি পাকিস্তান হতো। আপনারা নাগরিক হতে পারবেন না পলাই আসলে, কিন্তু সব বলবো, সমস্ত বলবো। আর মূল জায়গায় এবার আমি যাব। দেখেন, তাহলে আমরা অবৈধ অনুপ্রবেশকারী ছিলাম। দেখুন, অসীম সরকার যেটা বলেছে আমরা শুনেছি চারিদিকে, একটি অশিক্ষিত মানুষের মুখ দিয়ে যেভাবে উচ্চারিত হয় সেভাবেই উচ্চারিত হয়েছে। কিন্তু ব্যক্তি জীবনে আমি অসীম সরকারকে যতটা জানি, ও এনকাউন্টার মানেটাও সেইভাবে জানে না। মোটামুটিভাবে 8 পর্যন্ত পড়েছিল, ট্রেনে ভিক্ষা করতো। সেই প্রসঙ্গে আমি পড়ে যাচ্ছি, তার আগে বলে নিই 2026-এ অসীম সরকার যেটা বলছে এটা কিন্তু অসীম সরকারের কথা নয়। কারণ বিজেপির ম্যাক্সিমাম নেতা এবং এক্স মন্ত্রী, যেমন ধরুন নিশীথ প্রামাণিক, স্বপন মজুমদার এমএলএ, স্বপন মজুমদার সাংসদ জগন্নাথ সরকার, এমএলএ অম্বিকা রায়, এমএলএ অশোক কীর্তনিয়া, এমএলএ কি যেন বঙ্কিম সরকার না বঙ্কিম এরা প্রত্যেকেই হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। এরা কাঁটা তার পেরিয়ে অবৈধ পথে ভারতবর্ষে ঢুকেছে, সেটা কেউ না জানুক, চোখ বুঝে থাকলে তার প্রলয় বন্ধ হবে না। ওরা ভাবছে আমাদের কেউ ধরতে পারছে না, কিন্তু ভারত সরকার জেনে গেছে এনপিআর-এর মাধ্যমে, যেই ভোটার আধার লিঙ্ক করেছে তার মধ্যে জেনে নিয়েছে ওরা অবৈধ অনুপ্রবেশকারী। ফলে ওদেরকে চাপ দেওয়া হচ্ছে, তোরা এই কথাটা বল, নাহলে তোদের ধরে নেবো। ফলে অসীম সরকারকে দিয়ে এই কথাগুলো বলানো হচ্ছে। এখন বিজেপি ওদেরকে দিয়ে এই কথাগুলো বলিয়ে নেওয়া, যেভাবে বিজেপি এই নেতাগুলোকে দিয়ে ওরা যেমন বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চাইছে। আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি, অসীম সরকারের আসল নাম অসীম মণ্ডল,
1976 সালে তিনি সাতপাড় দীননাথ বয়রা হাই স্কুলে 8-এ পড়তেন। এই সাতপাড়ের পশ্চিম পাড়ে তার বাড়ি, সেটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ থেকে, বাংলাদেশ গোপালগঞ্জ থেকে 18 কিলোমিটার দূরে। তিনি একটু দুষ্টু প্রকৃতির ছেলে ছিলেন। তিনি তার বাবা, এই যে অসীম মণ্ডল, তার বাবার সঙ্গে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বাংলায় এসেছিলেন, আবার ফিরে গেছেন। কিন্তু তিনি মাঝে মধ্যেই আসতেন, খঞ্জনি বাজাতেন, কীর্তনের দলে কেঁদে কেঁদে খঞ্জনি বাজাতেন এবং যথেষ্ট সুখ্যাতি তার হয়েছিল। এবং পরবর্তী সময় অসীম সরকার 1976 সাল, আর সুবোধ বিশ্বাস যিনি সবচেয়ে খতরনাক ক্ষতি করলেন উদ্বাস্তুদের, ডাক্তার সুবোধ সরকার, তিনি 79 সালে, এই দুজন ওই সময় এসেছিলেন। অসীম সরকার এসে হেলেঞ্চাতে থাকতেন এবং বনগাঁতে রেল লাইনের ধারে ঝুপড়ি করে থাকতেন, ট্রেনে ভিক্ষা করতেন। এই অসীম সরকার, হিটলারও আমরা জানি একসময় শিল্পী ছিলেন, তিনি ছবি আঁকতেন এবং তিনি ড্রেন পরিষ্কার করতেন। 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন, বিশ্ব ত্রাস হয়ে উঠেছিলেন। অসীম সরকার ওই হিটলারের লেজ ধরে মনে করছেন আমি তো ওই ভিক্ষা করতাম, এখন আমি, তারপর বিজেপির এমএলএ হয়ে গেছে। বিজেপি উদ্বাস্তু 18টা রাজ্যের যে উদ্বাস্তু আছে তাদেরকে ঠকিয়ে সে হাতের মুঠোই করে নিয়ে তাদেরকেই বেনাগরিক করার জন্য আইন টাইন করে সহযোগিতা করেছে। আজকে তারা তো সব শেষ। অসীম সরকার এখন 60 লক্ষ না 60 কোটি মানুষকে শেষ করার জন্য স্বপ্ন দেখছেন এবং তার একটা কুস্বপ্ন, স্বপ্নও তো অনেক রকম হয়, সু আর কু, একটা কুস্বপ্ন হচ্ছে বাংলার মুসলমান সম্প্রদায়কে ওরা গুলি করে মারবে। অথচ যে অসীম সরকার নিজেকে একজন মতুয়া বলে দাবি করে, সেই মতুয়ার অন্যতম প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর মুসলমান মাকে মা বলতেন এবং মক্তবে পড়াশোনা করতেন। মানুষ হয়েছেন মুসলমানদের বাড়িতে, যে কারণে আজও বাংলাদেশের হরি গুরুচাঁদ মন্দিরে প্রথম পুজো দেওয়ার সুযোগ পায় মুসলমান তিনকড়ি মিয়ার পরিবারেরা। এই কুলাঙ্গার অসীম সরকাররা মতুয়ার ধারণাটাই পাল্টে দিচ্ছে। যে মতুয়া বেদ বিধির বিরুদ্ধে একটা অদ্ভুত সুন্দর ধর্ম, সেটাকে একটা ব্রাহ্মণ্যবাদীদের পা চাটা কুকুর হয়ে এইভাবে মানুষকে ঠকিয়েছে। এই হরি গুরুচাঁদ ছিলেন ব্রাহ্মণ্যবাদ বিরোধী কোনো দেবতা নয়, তিনি একজন সমাজ বিপ্লবী মহামানব এবং যারা মতুয়াকে ধ্বংস করতে চেয়েছে তারাই তাকে হরি গুরুচাঁদকে ভগবান রূপে প্রতিষ্ঠা করেছে। আরও একজন বাংলাদেশি মাতুয়া বিজেপি বিধায়ক হলেন অশোক কীর্তনিয়া। তিনি 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি দলের হয়ে বিধায়ক নির্বাচিত হন। তার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলেও তার বাবা মায়ের নাম নাই। সকলের পূর্বপুরুষ পূর্ব বাংলা থেকে এসেছে তথা বাংলাদেশ থেকে এসে এই বর্তমানে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে নেতা মন্ত্রী হচ্ছেন, অথচ মুসলমানদের দায়ী দিচ্ছে। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার পরিবার অবৈধভাবে এদেশে ঢুকেছে, তার বিধায়ক পদ খারিজ করা হোক দাবি করছে অল ইন্ডিয়া মতুয়া সংঘ। কিসের ভিত্তিতে? না, তাদের দাবি যে 2002-এর যে ভোটার লিস্ট ছিল সেখানে অশোক কীর্তনিয়ার নাম তো ছিল, কিন্তু তার মা বাবার নাম না, সেই তালিকায় তার মা বাবার নাম নেই। অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক, তার পরিবারের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে সরব অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এর জন্য তারা হাতিয়ার করেছে 2002 সালের ভোটার লিস্টকে। এই তালিকায় রয়েছে অশোক কীর্তনিয়ার নাম। অশোক কীর্তনিয়ার নাম থাকলেও লিস্টে তার মা বাবা এবং পরিবারের অন্য কারো নাম নেই বলে দাবি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। তাদের অভিযোগ 2010-এর পর অশোক কীর্তনিয়ার পরিবার বাংলাদেশ থেকে ভারতে আসে, তারা অনুপ্রবেশকারী, তাই বিজেপি বিধায়কের বিধায়ক পদ খারিজ করা হোক। এই দাবিতে বনগাঁর মহকুমা শাসকের কাছে সোমবার স্মারকলিপি জমা দেয় মতুয়া মহাসংঘ। 2002 সালের ভোটার লিস্টটাকে পাবলিশ করেছে অনলাইনে। তাতে আমরা দেখলাম যে অশোক কীর্তনিয়ার নাম আছে 130 নম্বর পার্টে ঘাটবাউড়ে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার বাবা মা ভাইটাই কারো নাম নেই। আমাদের কাছে বিশ্বস্ত খবর আছে অশোক কীর্তনিয়ার বাবা মা 2010 সালে ভারতবর্ষে অবৈধভাবে এদেশে প্রবেশ করে তার পরবর্তীকালে ভোটার লিস্টে নাম তুলেছে। আমরা মনে করছি যে ইনি অবৈধ অনুপ্রবেশকারী, এনার অবিলম্বে তদন্ত করা হোক এবং ওনার বিধায়ক পদ অবিলম্বে খারিজ করা হোক। আমরা এতদিন জানতাম বাবা মা ভোটার দেখিয়ে সন্তানের ভোটার হয়, এক্ষেত্রে আমরা দেখছি সন্তানের ভোটার দেখে বাবা মা ভোটার হয়েছে। উত্তরটা তো বিজেপিকে দিতে হবে, অশোক কীর্তনিয়াকে দিতে হবে, যে এর থেকে অত্যন্ত প্রমাণ যে অশোক কীর্তনিয়া অবৈধ অসৎ পথ অবলম্বন করে ভোটার হয়েছে এবং সেই একই পথ অবলম্বন করে তার বাবা মাকেও ভোটার হয়েছে। এরা অনুপ্রবেশকারী, নিশ্চিতভাবে এরা ভারতীয় নন। বিজেপি বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়েছে মতুয়া মহাসংঘ। পাল্টা জবাব দিয়েছেন অশোক কীর্তনিয়াও। তিনি সামনে এনেছেন নথি। তার দাবি এটা 1950 সালের সরকারি নথি। ওই বছরেই বাংলাদেশ থেকে ভারতে আসেন তার বাবা গিরিশ কীর্তনিয়া। 1950 সালে বাবা এসেছে, তার প্রমাণ আছে, প্রজন্মতে তারা ভেরিফিকেশন করবে। আমার পরিবার যে বাগানপুর দিয়ে আসে তার প্রমাণ আছে, সর্বোচ্চ বড় প্রমাণ এটা। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তৃণমূলের যে দল যিনি আছেন কাউন্সিলর, তিনি আদৌ মতুয়া মহাসংঘের মতুয়াদের ভালো চাই কিনা সেটা ভাবনার বিষয় আছে। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। শান্তনু ঠাকুর, তিনি একজন মাতুয়া, শুধু মাতুয়াই নয় বরং তিনি সর্বভারতীয় মাতুয়া মহাসংঘের একজন নেতা। শান্তনু 2021 সালে মন্ত্রিসভার রদবদলের পর তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বন্দর, নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রক হিসেবে শপথ নেন। আচ্ছা, তিনি মাতুয়া, ওপার বাংলা থেকে তার পূর্বপুরুষ এসেছে, তিনি মাতুয়া হয়ে একজন এমএলএ হচ্ছেন, সাংসদ হচ্ছেন, তিনি একজন প্রতিমন্ত্রী হচ্ছেন, অথচ অন্যান্য মাতুয়াদের
তাদেরকে বাংলাদেশি হিসাবে সিএতে আবেদন করতে বলছে। প্রত্যেক বিজেপিতে খবর আসছে যে প্রত্যেক বিজেপি পার্টি অফিসে বা লোকালয়ে সিএ ক্যাম্প বসাচ্ছে বিজেপি নেতামন্ত্রীরা, এবং মাতুয়াদেরকে বলছে তোমরা সিএতে আবেদন করো, তোমরা বাংলাদেশি, তোমরা ভারতের নাগরিক হও। শুধু এই না, শান্তনু ঠাকুর মাতুয়া কার্ড দিচ্ছে হিন্দুত্বের প্রমাণ হিসাবে। কিন্তু যদি এই কার্ড প্রয়োজন আসছে না, অন্যান্য বিজেপি রাজ্যে সেই মাতুয়ারা, বাঙালি মাতুয়ারা মার খাচ্ছে, মতুয়া কার্ড দেখেও কোনো লাভ হচ্ছে না। প্রশ্ন হচ্ছে মতুয়াদেরকে সিএতে আবেদন করে বাংলাদেশ থেকে ভারতীয় হতে বলছেন, তো অথচ শান্তনু ঠাকুর নিজে বাংলাদেশি হয়ে কি করে সাংসদ বা প্রতিমন্ত্রী হচ্ছেন? সিএ আবেদন চর্চা, সিএ আবেদন করবেন বলে জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আর কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের পরে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। শরণার্থী কিভাবে কেন্দ্রীয় মন্ত্রী, প্রশ্ন করেছেন ব্রাত্য বসু। অবভিয়াসলি আমি করব, আমার যদিও না করলেও কিছু হবে না, এবং তার যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপপ্রচার করছে, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, তাতে দেখি আমার কোনো কিছু বাদ হয়ে যায় কিনা। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের কাছে আবেদন রাখাবো, এরকম একজন ইল্লিগাল শরণার্থী, আপনাদের ভাষায় শরণার্থীকে 5 বছর কি করে আপনারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করে রেখে দিলেন, যার নাগরিকত্ব নেই, একজন ইল্লিগাল মাইগ্রেন্ট, তিনি কি করে কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেটে স্থান পেতে পারেন? আমরা বলছি উনি যেটা বলেছেন সেটা করে দেখান, যে আমি ওই নাগরিক রেজিস্টার পঞ্জিতে আমি আবেদন করবো নাগরিকত্বের জন্য। ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুরের ছোট ভাই সুব্রত ঠাকুর, তিনিও বিজেপির টিকিট নিয়ে প্রার্থী হয়ে তিনি নেতা হয়েছেন। পশ্চিমবঙ্গের বিধানসভার তিনি অ্যাসেম্বলিতে তিনি মন্ত্রী হয়েছেন। সেই সুব্রত ঠাকুর তিনিও একজন কিন্তু তার পূর্বপুরুষ বাপদাদারা কিন্তু মাতুয়া এবং বাংলাদেশি। আপনারা জানেন যে মাতুয়ারা সব বাংলাদেশি, এটা স্বয়ং বিজেপিরা বলছে, এই জন্য তো সিএ ক্যাম্প বসাচ্ছে। সিএতে আবেদন করতে গেলে ওপার বাংলা থেকে অরিজিনাল 9টা প্রমাণের একটা প্রমাণ না দেখাতে পারলে হিয়ারিংয়ের সময় সে সিটিজেনশিপ সার্টিফিকেট পাচ্ছে না। এবং ভারত সরকার তথা বিজেপি সরকার স্বয়ং সিএতে নাগরিকত্ব দেওয়ার জন্য তারা ডকুমেন্ট চেয়েছে। কি ডকুমেন্ট? বলা হচ্ছে ওপার বাংলা তথা বাংলাদেশ থেকে পালিয়ে এসছো তুমি ধর্মীয় নিপীড়নে অত্যাচার হয়ে, তার একটা ডকুমেন্ট দেখাতে হবে। এখন কোথায় পাবেন আপনি? কে দেবে আপনাকে? ওই দেশের লোক কি দেবে যে ওই দেশের সরকার যে না তোমাকে তাড়িয়ে দিয়েছে ধর্মীয় কারণে, নিপীড়ন করে অত্যাচারিত হয়ে তুমি চলে গেছো, এই নাও লিখে দিচ্ছি? তো কী করলো এর সমস্যার সমাধানে ওয়াসিম সরকার বিজেপি নেতা, তিনি বলছেন ওই একটা ফেক ডকুমেন্ট বানিয়ে ওখানে অ্যাপ্লাই করে দেবে। এবং আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন ভেরিফিকেশন হবে না, এর যাচাই বাছাই হবে না, তোমরা এইভাবে দোনোমনো করে ডুপ্লিকেট করে তোমরা সিএতে আবেদন করে দাও। কত বড় মারাত্মক ষড়যন্ত্র চিন্তা করছেন? তাহলে আপনার সমস্ত বিপদ থেকে আপনি মুক্তি পাবেন 2003 সাল, 4 সাল, 5 সাল, 6 সাল, 9 সাল। এখন আপনার ভোটার লিস্টে নাম ওঠে নাই, তাতে কি? আমি 14 সালের আগে আইসি, 10 বছরের নাম তুলতে পারি নাই। আমি সিএ দরখাস্ত করে দেন, আপনি আসছেন 14 সালের আগের প্রমাণ, এজন্যে বলেছে দেখেন এই প্রমাণ জেরক্স হলেও হবে। আমি যখন মাননীয় অমিত শাহজিকে বললাম ये प्रमाण कैसे मिलेगा, वो अभी तो जेरॉक्स होने से हो जाएगा, दिमाग लगाइए, कभी वेरिफिकेशन तो नहीं होगा। एरपर यार किसु कब ना एके बोझो तो बोझो ना बोझो जाओ, कभी वेरिफिकेशन तो नहीं होगा, दिमाग लगाइए ना। এই যে পরিষ্কার অর্ডার দিয়ে দিয়েছে, অর্ডারটা পড়িয়ে শোনাচ্ছে, অর্ডারটা দেখেন কি সুন্দর লাগছে। আমি সব ইংরেজি ভালো পড়তেও পারি না। দাঁড়ান, ফর দ্য পারপোজ অফ দ্য ভেরিফিকেশন, তার মানে ভেরিফিকেশনের পারপোজে, তাই তো, অফ ডকুমেন্টস বাই ডিএলসি মেম্বার্স, স্ক্যান্ড ফটোকপি অফ দ্য ডকুমেন্টস মে অলসো বি অ্যালাউড। অথচ ইলেকশন কমিশনার স্পষ্ট বলছে যে একমাত্র ভারতীয়রাই লোকসভা এবং বিধানসভার এবং অন্যান্য ভোটে এবং তারা প্রার্থী নির্বাচিত করে মন্ত্রী বানাতে পারে, কোনো অভারতীয় তারা কিন্তু ভোট দিতে পারে না। এই ক্ষমতা তাদের নেই, এই অধিকার তাদের নেই। একমাত্র ভারতীয়রাই তারা কি করতে পারে, তারা নেতা নির্বাচন করতে পারে, ভোট দিতে পারে। দেশের নাগরিকেরই ভোটের অধিকার, নাগরিক নন এমন নাম তালিকা থেকে বাদ, জানালো কমিশন। पहली बात तो मैं स्पष्ट कर देना चाहता हूं कि भारत के संविधान के अनुसार सिर्फ भारत का नागरिक ही एमएलए और एमपी का चुनाव कर सकता है। किसी और कोई अधिकार, किसी और देश के नागरिक कोई अधिकार प्राप्त नहीं है। अगर ऐसे लोगों ने इन्यूमरेशन फॉर्म भरा है तो एसआईआर की प्रक्रिया में अपनी पात्रता सिद्ध करने के लिए कुछ दस्तावेज भी मांगे गए, जिनकी गहन जांच 30 सितंबर तक होनी है। और ऐसे केस में जो ऐसे लोग हैं जो कि हमारे देश के नहीं हैं, गहन जांच के दौरान वो पाए जाएंगे और निश्चित तौर से उनका वोट नहीं बनेगा। তাই যদি হয়, আর যদি মাতুয়ারা বনগা বিশেষ করে বা নদীয়ার এই ডিস্ট্রিক্টে বা আশেপাশে বর্ডার এলাকায়, বর্ডার সংলগ্ন এলাকায় যে সমস্ত মাতুয়ারা রয়েছে, বিজেপি যাদেরকে বলছে সিএতে আবেদন করে নাগরিকত্ব নাও, তোমরা নাগরিক নও এখনো, তাহলে তারাই তো ভোট দিয়ে এই অসীম সরকার, স্বপন কুমার, শান্তনু ঠাকুর এদের মতো মানুষকে জিতিয়েছে ভোটে। তাহলে তারা কিভাবে নেতা হতে পারছে? তারা কিভাবে এখনো নেতা হয়ে রয়েছে? শুধু নেতা না, তারা কি হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন। চিন্তা করেছে? প্রতিমন্ত্রী, যাদের আন্ডারে বর্ডার ফর্ডার আছে, চিন্তা করছে তারা কি করে নেতা হয়ে রয়েছে যদি মাতুয়ারা বাংলাদেশি হন, তারা ভারতীয় নাগরিক না হন? তারাই তো ভোটে জিতিয়েছেন এদেরকে।
এখানে কিন্তু ইলেকশন কমিশনার কিছুই দেখতে পাচ্ছে না। শুধু মুসলমানদের ঘরে কী আছে, মুসলমানদের ফ্রিজে কী আছে, তারা কী খায়, কী পড়ে, কী ভাষায় কথা বলে, এই সমস্ত নিয়ে বিজেপির নেতামন্ত্রী এবং তাদের সহপাঠী ইলেকশন কমিশনারের মাথা। বঙ্গ বিজেপি সহকারে ভারতের বিভিন্ন বিজেপি নেতামন্ত্রীরা তারা টেনশন দিচ্ছে, তারা বলছে বারবার চিৎকার করে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা এসে ঘুরে গেল। অথচ আপনারা কি ফলাফল দেখলেন আসামের এনআরসিতে 12 লক্ষ বাঙালি হিন্দুরা বাদ গেছে। ওদেরকে এই 2019 থেকে ওদেরকে কিন্তু আজ পর্যন্ত 2025 বছর হয়ে গেল, দীর্ঘ 4 থেকে 5 বছর হতে চলেছে, বা 6 বছর পার হয়ে 6-7 বছর হতে চলেছে, কিন্তু তাদেরকে কি ভারত সরকার তথা বিজেপি সরকার সিএতে বা অন্যান্য মাধ্যমে 1950 সালে নাগরিকত্ব অ্যাক্টের মাধ্যমে কি নাগরিকত্ব দিয়েছে তাদেরকে? তারা একটা নিউ থিওরি আবিষ্কার করলো। থিওরিটা কি? মুসলমানরা যদি ভারতে অনুপ্রবেশ করে, বর্ডার ডিঙিয়ে চলে আসে অবৈধভাবে, তাহলে মুসলমানরা হচ্ছে ইন্ট্রুডার অর্থাৎ অনুপ্রবেশকারী। তবে হিন্দুরা যদি আসে তাহলে তারা হচ্ছে শরণার্থী তথা রিফিউজি। এই থিওরি তারা আবিষ্কার করলো। চিন্তা করেছেন ভারতের সংবিধানে যেখানে সমস্ত ধর্মাবলম্বী সমান, এখানে কোনো বর্ণ লিঙ্গের কোনো ভেদাভেদ নাই, ভাষার কোনো ভেদাভেদ নাই, সেখানে এই ধরনের ভেদাভেদমূলক রাজনীতি করছে, যেমনটা ইংরেজ আমল থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সেই প্রতিটি মুহূর্তে যেমনটা এই বিজেপির পূর্বপুরুষ, বিজেপির বাপদাদারা বা তাদের প্রভু শ্যামাপ্রসাদ মুখার্জি, সাভারকার, নাথুরাম গডসে যেমন বিভাজনের রাজনীতি করেছিল, এখনও কিন্তু তারা সেই বিভাজনের রাজনীতিটা করে যাচ্ছে। মানে হচ্ছে ওই যে বলে না যে তুমি করলে ব্রাহ্মণ, আমি করলে হয়ে যায় রাবণ। মানে ব্যাপারটা হচ্ছে দশানন রাবণ যদি অপ্সরা রম্ভাকে সে শারীরিক জোরপূর্বক যদি তার সঙ্গে মিলন ঘটে তাহলে সেটা ধর্ষণ। কিন্তু স্বর্গের অধিপতি দেবরাজ ইন্দ্র সে যদি গুরুপত্নী অহল্যার সঙ্গে জোরপূর্বক গুরু ছদ্মবেশে এসে যদি শারীরিক সম্ভোগ করে তাহলে সেটা কিন্তু এরা নীরব দর্শক, সেটা ধর্ষণ বলে বিবেচনা হয় না। মানে অদ্ভুত একটা ব্যাপার। তারা একটা ক্লাইম তাদের দাবি করছে যে বাংলাদেশ থেকে, ওপার বাংলা থেকে তথা বাংলাদেশ থেকে হিন্দুরা নিপীড়িত হয়ে, ধর্মীয় নির্যাতিত হয়ে এপার বাংলায় অবৈধভাবে তাদের বর্ডার পার পেরিয়ে তারা ভারতে প্রবেশ করে। আপনারা পশ্চিমবাংলা জনগণকে বিভ্রান্ত করছেন। অনুপ্রবেশকারী কারা? শরণার্থী। কারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে আছেন, তাদের নাম হচ্ছে শরণার্থী। তারা অনুপ্রবেশকারী নন। আপনাদের সকলের নাম হচ্ছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট। সিএ আইনে বলা হয়েছে আপনারা কেউ অনুপ্রবেশকারী নন। অনুপ্রবেশকারী কারা? যারা মায়ানমার থেকে, আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান, তাদের জন্য সিএতে কোনো প্রভিশন নেই। সিএতে প্রভিশন আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি। ন্যাচারালি আমি ক্লিয়ার করলাম শরণার্থী এবং অনুপ্রবেশকারী। কিন্তু বাস্তবতা রিয়ালিটি কি? তাদের যদি হিস্ট্রি জ্ঞান থাকতো তাহলে এটা তারা বলতো না। কারণ 1971 সাল থেকে 1972 সালে বাংলাদেশে যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, এটা কিন্তু ধর্মীয়গত যুদ্ধ ছিল না, এটা ভাষাগত তথা ল্যাঙ্গুয়েজের যুদ্ধ ছিল, ল্যাঙ্গুয়েজ ওয়ার। সেটা কি ছিল? পশ্চিম পাকিস্তান তারা উর্দুকে চাপিয়েছিল পূর্ব পাকিস্তানের উপর, তথা আজকের বাংলাদেশে সেখানকার মুসলিম হিন্দু সকলে মিলে একটা বিদ্রোহ করে এবং সেখানে এই পশ্চিম পাকিস্তান তথা আজকের পাকিস্তানিরা তারা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মুসলমানদেরকে তারা হিন্দু ফতোয়া দিয়েছিল যে তারা হিন্দু হয়ে গেছে। এই বলে তাদেরকে গণহত্যা, ধর্ষণ, বাড়িঘর ধ্বংস, লুটপাট সবই করেছিল সেই মুসলমানদের। বলা হয়ে থাকে যে 30 লক্ষ বাঙালি মুসলমানদেরকে এই পশ্চিম পাকিস্তানের মানুষেরা তথা আজকের পাকিস্তানের সেনাবাহিনীরা হত্যা করেছিল। 30 লক্ষ বলা হয়ে থাকছে। সেই সময় 1971 সালে তৎকালীন ভারত সরকার কিন্তু বর্ডার উন্মুক্ত করেছিলেন এবং শুধু তাই না, ভারত সরকার তার সেনাবাহিনী, সৈন্য দিয়ে, আর্মি দিয়ে তৎকালীন বাংলাদেশকে সাহায্য করেছিলেন। আর সেই সময় মুসলমানরা নির্যাতিত হয়েছিল, হিন্দুরাও চলে এসেছিল, মুসলমানরাও চলে এসেছিল, কিন্তু পাকিস্তানের তথা তৎকালীনকার সরকারের অত্যাচারে তারা নিপীড়িত হয়ে, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত শিকার হয়ে কিন্তু চলে এসেছিল। এখানে হিন্দু মুসলমান ধর্মীয়গতভাবে না, বরং তারা একটা স্বৈরাচারী শাসকের অত্যাচারে। এটা কিন্তু ধর্মীয় লড়াই ছিল না, এটা ভাষাকেন্দ্রিক জাতীয়তাবাদের লড়াই ছিল। তারা আরও একটি থিওরি আবিষ্কার করলো, সেটা কি? বাংলাদেশি রোহিঙ্গা। আরে ভাই, বাংলাদেশি রোহিঙ্গাটা কি? বাংলাদেশ এবং বার্মা তথা মায়ানমার ভিন্ন ভিন্ন দেশ, ওটা কান্ট্রি। বাংলাদেশ 1947 সালে ইংরেজ থেকে আজাদি লাভ করে এবং 1972 তারা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে। আর ওদিকে বার্মা তথা মায়ানমার, সে ভারতের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, সে 4 জানুয়ারি 1948 সালে ইংরেজ থেকে সে স্বাধীনতা পায়। তো দুটো ভিন্ন ভিন্ন দেশ, সেটা বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশি এবং বার্মা তথা বিশেষ করে আরাকান মায়ানমারের অঞ্চলের তাদেরকে রোহিঙ্গা বলা হয়। এই হিস্ট্রিটার জ্ঞানও নেই, বলে বাংলাদেশি রোহিঙ্গা। বাংলাদেশি রোহিঙ্গা বলে তো কিছু হয় না। দেখুন, পরিষ্কার কথা, কোনো বাংলাদেশি মুসলিম, কোনো বাংলাদেশি রোহিঙ্গা ভারতবর্ষের ভোটার লিস্টে থাকবে না। তাদের তাড়ানোর জন্য যা করা দরকার ভারতবর্ষের নির্বাচন কমিশনের তাই করা উচিত। নির্বাচন কমিশন না করতে পারলে পরবর্তী সময় আমাদের সরকার করবে। সুতরাং আমরা জানলাম কি রোহিঙ্গা কাদের বলে? এক কথায় রোহিঙ্গা হচ্ছে যারা বার্মা তথা মায়ানমারের মানুষ, সেখানকার নিবেশী, সেখানকার তারা জন্ম নিয়েছে, তারা হচ্ছে রোহিঙ্গা। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় জানার যে আপনি কি জানেন রোহিঙ্গার
শুধুমাত্র মুসলমানরা না, রোহিঙ্গা একটা জাতি বিশেষ, রোহিঙ্গা হিন্দু আছে। হ্যাঁ, আল জাজিরা, ইংলিশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, তার প্রতিবেদন, তার ভিডিও, তার খবরগুলো দেখুন, তার নিউজগুলো। আল জাজিরা একটা প্রতিবেদনে ইংলিশে, সেখানে একটা প্রতিবেদনে হেডলাইনে দিচ্ছে দ্য হিন্দু রোহিঙ্গা হু ওয়ান্ট টু রিটার্ন টু মায়ানমার। অর্থাৎ কেন রোহিঙ্গা হিন্দুরা তারা নিজ দেশ মায়ানমারে ফিরতে চায়। বাংলাদেশ কক্সবাজারে রোহিঙ্গা হিন্দুদের ক্যাম্প আছে, সেখানে আলাদা। এছাড়াও ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম, দ্য হিন্দু থেকে শুরু করে এনডিটিভি থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখুন তাদের প্রতিবেদন, রোহিঙ্গা হিন্দু আছে। সুতরাং আপনাকে জানুন রোহিঙ্গা হিন্দু আছে, এটাই জাতিবিশেষ। আচ্ছা, আপনারা কি বিজয় রূপানী নাম শুনেছেন? শোনেননি মনে হয়। তাহলে আপনাকে বলে রাখি, বিজয় রূপানী তিনি 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। 13 জুন 2025 সালে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মজার বিষয় হচ্ছে, এই বিজয় রূপানী গুঞ্জারি তিনি একজন রোহিঙ্গা ছিলেন, অর্থাৎ মায়ানমারে যার জন্ম হয়েছিল তিনি একজন রোহিঙ্গা ছিলেন। সেই রোহিঙ্গাকে, অর্থাৎ বিজেপি রোহিঙ্গাদেরকে কী করলেন, মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন গুজরাটের। বিপ্লব কুমার যিনি বাংলাদেশি, তাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন। তাছাড়াও বাংলাদেশে শান্তনু ঠাকুর থেকে শুরু করে, অসীম সরকার থেকে শুরু করে, স্বপন কুমার থেকে শুরু করে সব বাংলাদেশিদেরকে তারা এমএলএ টিকিট দিচ্ছে, নির্বাচন করাচ্ছে। ভারতের 12তম প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুলজার ও ভারতের 13তম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ও বিজেপির পার্টির শীর্ষস্থানীয় নেতা লালকৃষ্ণ আডবাণী, যিনি 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত বিজেপির মুখ্যমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অধীনে ভারতের 7তম উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মজার বিষয় হচ্ছে, এরা সকলেই ছিলেন পাকিস্তানের, মানে জন্ম তাদের পাকিস্তানের জন্ম তাদের হয়েছিল। সুতরাং আমরা কি ফলাফল দেখলাম, যে একজন পাকিস্তানি, রোহিঙ্গা, বাংলাদেশি, এদের সবাইকে বিজেপি কিন্তু টিকিট দিয়ে এমএলএ, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নির্বাচন করছেন, প্রতিমন্ত্রী নির্বাচন করছেন, আর সব দোষ এবং সব দায়, সব দোষ মুসলমানদেরকে চাপিয়ে দিচ্ছে। শুধু এই দমদমবাসীর জন্য একটি কথাই বলবো, আমরা এখানে যারা বসবাস করি, আমরা কার্যত ওপার বাংলার মানুষ। ওপার বাংলায় আমাদের কিন্তু রামনারায়ণ নাম চলেনি, একই বৃত্তে দুটি কুসুম চলেনি। দুর্গাপুজোয় আনন্দ করবেন, কিন্তু মনে রাখবেন আপনারা যেখান থেকে এসে আজকে দমদমের অধিবাসী হয়েছেন, সেখানে আপনার ভাই, আপনার রক্ত, সবাই আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত। এরা ভোট ব্যাংকের রাজনীতি করে সমাজে বিভ্রান্তি এবং সমাজে বিদ্বেষ এবং সমাজকে মানে বিপথে পরিচালনা করার চেষ্টা করছে। হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত এই বিজেপি পার্টি।